বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে ইউটিউবে মোটামুটি আমি ঘোষণা দিয়েই সেই জগৎ থেকে বের হয়ে গিয়েছি। নতুন কোনো অনুসন্ধান ধর্মী, বিশেষ করে পলিটিক্যাল কোনো অনুষ্ঠান করা হবে না এবং পলিটিক্যাল কথাবার্তা ইস্যু নিয়ে ইউটিউব লাইভেও আসবো না। তো সেখানে বলেছিলাম সেদিন আপনাদেরকে যে আমি হয়তো সামাজিক অনেক বিষয় নিয়ে, সামাজিক অনেক অসঙ্গতি, অপরাধ, অনিয়ম, এসব বিষয়গুলো নিয়ে হয়তো মাঝে মধ্যে কথাবার্তা বলতে পারি, কিন্তু সেখানেও আমি খুব বেশি উৎসাহ বোধ করি না। কারণ গত প্রায় 1.5-2 সপ্তাহ ধরে বিশেষ করে আমি এই জগৎ থেকে কিছুটা দূরে। এতে আমি ব্যক্তিগতভাবে অনেক লাভবান হয়েছি। ধরুন গত এক সপ্তাহে আমার প্রায় $2000 আমি আর্ন করেছি কাজ করে। ইউটিউবে সময় দিতে গেলে আমি এই জিনিসগুলোতে, আমি গত মাসে ঘর ভাড়া দিতে গিয়েও হিমশিম খেতে হয়েছে। তো যেহেতু আমার এখানে বাড়িওয়ালা হচ্ছে পাকিস্তানি, তো সেই হিসাবে আমি নিজেও একজন, আপনারা জানেন যে ভারত বিরোধী, পাকিস্তানপন্থী একজন মানুষ। তো সেই হিসাবে কিছু সাপোর্ট পাই তাদের কাছে, যে কারণে বাসা ভাড়া একটু দেরিতে দিলেও সমস্যা হয় না। যাই হোক, তো ব্যক্তিগতভাবে আমি ভালো থাকি। আমি এইসব মাথায় যদি এই প্রেশারগুলো না নেই। তো যেহেতু কথাটা বলেই ফেললাম, মানে হাসতে হাসতে বললেও হয়তো এটাকে কাটছাট করে অনেকভাবে অনেকে অনেক কথা বলবে। তো আমি একটা মানে কথা না বলেই পারছি না। সেটা হচ্ছে যে আমাদেরকে অনেকেই, আমরা এখন যারা আসলেই আমরা দেশকে ভালোবাসি, আসলেই আমরা চাই না যে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান কোনো দেশের লেজুর বৃত্তি হয়ে চলুক, সেটা আমরা চাই না। সেই মানুষগুলোকে এখন পাকিস্তানি, তারপরে পাকি বীজ, এগুলো বলা হয়। আসলে এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই। হ্যাঁ, পাকি বীজ তো আমরা সবাই, আমরা বাংলাদেশিরা তো সবাই পাকি বীজ, আমাদের পূর্বপুরুষ তো পাকিস্তানি। কিন্তু যারা ভারতীয় বীজ, তারা হচ্ছে যুদ্ধের সময় এরা যুদ্ধ করে না। এরা ওই যে বর্ডারের ওপারে যারা পিকনিক পার্টি করছে তাদের সাথে যা ছিল, এবং সেইখানে হচ্ছে তাদের দাদাদের সহযোগিতায় তাদের জন্ম হয়েছে। তো তাদের চাইতে আমি পাকি বীজ হিসাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আমরা তো পাকিস্তানি বীজই তো আসলে। আর যিনারা পাকিস্তানি বীজ মনে করে না নিজেদেরকে, তিনারা হচ্ছে দাদাদের অবদান। তো এটা নিয়ে মানে পরিষ্কার করলাম আপনাদেরকে সংজ্ঞাটা, যে পাকি বীজ বলে আমাদেরকে, যাদেরকে গালি দেওয়া হয় এখন, কথা বললেই জামাত শিবির, কথা বললেই পাকিস্তানি, এগুলো বলে যে গালাগাল করা হয়, এগুলোতে কষ্ট পাওয়ার কিছু নাই। আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাই না। আই ফিল প্রাউড। তো যাই হোক, যদিও মানে বিতর্কিত কথাবার্তা বলবার জন্য আপনাদের সামনে আসিনি আজকে, যে জন্য আসা হয়েছে সেটা হলো, আমি চাচ্ছি এখান থেকে বের হয়ে যেতে, তারপরও চাইলেও একেবারে বের হয়ে যাওয়া সম্ভব না। আর যারা অনেকে আমাকে নিয়ে মনে করছেন যে আমি কথা বলছি না, আসলে বাংলাদেশে ইলিয়াস হুসাইন নামে একজন ব্যক্তি কথা সারাদিন, আপনার ব্যারিস্টার সুমনকেও অনেকে দেখি করেন, ব্যারিস্টার সুমন এটা নিয়ে লাইভ করছে না কেন, ওইটা নিয়ে লাইভ করছে না কেন। আরে ভাই, লাইভ করলে হবেটা কি? বাংলাদেশে কত বড় বড় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রাজনৈতিক দল শেষ হয়ে গেছে, কোনো কাজ হয় নাই। আমার মতো একজন মানুষ সারাদিন চিল্লাইলে আমার কিছু শত্রু বাড়বে, কোনো কাজ আসবে না। আমি তো যে কটা প্রোগ্রাম করেছি সেগুলো করার দরকার ছিল, সেটা আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও করা দরকার ছিল। কারণ আমি আমার দেশের পলিটিক্যাল পার্টি কেউ কি করছে সেটা সমস্যা না, কিন্তু ভারতের আগ্রাসন, সেটা নিয়ে আওয়ামী লীগের মানুষজনের মধ্যে চরম একটি আশঙ্কা তৈরি হয়েছে। তো সেই জায়গাটাতে আমাদের সবারই এক হওয়ার দরকার, এবং যে কারণে আমি সেই পর্বগুলো করেছি। আমি মনে করি আমি সাংবাদিক হিসাবে আমার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমার শেষ। আমার এখন দরকার নেই কিছু করার। যত দিন যাবে আপনারা দেখতে থাকবেন যে আমার কথাগুলো কতটা সত্য হচ্ছে, মিথ্যা হচ্ছে। আপনার ফেনীতে একটা কলেজে আপনার একটা সংগঠন তৈরি করা হচ্ছে, কি সংঘ নাম দিয়ে, সেখানে 72 জন 71 জনের একটা কমিটি তৈরি করা হচ্ছে। সেই কমিটিতে কোনো মুসলমান নাই। তো এগুলো দিন দিন আরো বেশি রিভেলড হবে। মানে আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আমি যেগুলো বলেছি সেগুলো
অলরেডি অনেক কিছু আপনাদের সামনে এসেছে, অনেক কিছু আসবে। তো সেটা নিয়ে আমি আর নতুন করে আমার কোনো কিছু বলার দরকার নেই। আমার ব্যক্তিগত যে সমস্যা, সেই সমস্যাগুলো আমি যেটা এখন পার করছি, যে সময়টা খুব ক্রুশিয়াল একটা টাইম পার করেছে কদিন আগেও, এবং এখনো আমি সেটা থেকে খুব বেশি যে মুক্ত তা না। অনেক ধরনের চাপ সামাল দিয়ে আমি এখন নিজে দিন কি বলে দিন পার করছি। তো সামাজিক যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বলেছে, আপনারা লাইভে আসতে বলছেন, পলিটিক্যাল কথা তো বলা হবেই না, সামাজিক কথা বলবো কিনা সেটা নিয়ে এখন সন্দেহ আছে। কারণ হচ্ছে একটা কথা বলতে গেলেই সেটা তো আসলে রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলোর সাথে জড়িত, সেই কথাটা হয়তো কোনো না কোনো একটা পলিটিক্যাল পার্টি বা কোনো একটা সংস্থার বিরুদ্ধে যাবে। সেটা যাওয়া মানেই নতুন আরেকটা শত্রু তৈরি হলো। ফেসবুকে তো আমি সবসময় পলিটিক্যাল লেখালেখি করি। একদিন আমি সাইদি সাহেবকে খুবই ব্যক্তিগতভাবে পছন্দ করি, একজন আমার খুবই ভালো লাগে ওনার কথাবার্তা, ওনার ওয়াজ। আমার বাবা ওনার চরম একজন ভক্ত ছিলেন। তো যদি আমার বাবা কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, তো এখন সাইদি সাহেবের সেই চাঁদে দেখা যাওয়ার বিষয়টা নিয়ে আমি এটার বিরুদ্ধে কথা বলেছিলাম। সে কারণে মনে করেন জামাতের লোকজন ইচ্ছা মতো গালাগাল করলো। খালেদা জিয়া আজকে যে মামলাতে তার রায় হয়েছে সেটা নিয়ে বলেছিলাম যে বাংলাদেশে প্রতিটা রাজনীতিবিদই তার রাজনীতি করতে হইলেও তার অবৈধ কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে। তো খালেদা জিয়ার ওই বিষয়টা তো বলেছিলাম যে উনি সরাসরি 2 কোটি টাকা, হয়তো রাষ্ট্রের কিছুই না, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রে এখন চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ব্যাংক শুদ্ধ চুরি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো 2 কোটি টাকা এটা খালেদা জিয়াকে ফাঁসানো হয়েছে, এটা 100%। বাট এই ঘটনায় খালেদা জিয়ার নিজের না হলেও তার সম্মিলিতভাবে সেই সরকারের গাফলতি ছিল। কারণ যে টাকাটা এসেছিল 2 কোটি 3 কোটি যাই হোক 6 কোটি, সেটা মানে ইউটিলাইজ হয় নাই প্রপারলি। সেটার জন্য হয়তো খালেদা জিয়া জেলে যায় না, কিন্তু সেখানে দুর্নীতি হয়েছে, শুধু এইটুকু কথাই লিখেছিলাম। এটার জন্য বিএনপির লোকজন গালাগাল করে ইচ্ছা মতো, আর আওয়ামী লীগের লোকজনের গালাগালি তো আমি সারাদিনই শুনি। বাংলাদেশের মানুষ, আপনারা যারা রাজনীতি করেন, ধরুন সারাদিন এই যে নেতারা যাবে রাস্তা দিয়া, আপনার জানলাটা একটু চিপা দিয়ে আপনার তাকায় থাকবে, হাতটা একটু নাড়াবে, আর আপনারা দুই পাশে গাধার মতো দাঁড়ায় থাকবেন। এগুলো দেখে প্রতিটা রাজনৈতিক দলের নেতারা যারা আছেন তারা রাতে বাসায় গিয়ে হাসেন যে এত বলদ, এই বাংলাদেশে এত বলদ বাস করে যে আমি আসলে এদের সাথে আমরা অভিনয় করি আর এরা আমাদের জন্য এত কিছু করে। হাসে, সত্য কথা, এরা হাসে, বুঝছেন? আপনাদের এত ভালোবাসা, এত প্রেম প্রীতি, ঠিক আছে, এরা আসলে আপনাদের জন্য কিছুই করে না, নাথিং। তো তারপরে আপনারা জীবন দিয়ে দিচ্ছেন। আমি তাদের নিয়ে কথা বলি বলে আপনারা ব্যক্তিগতভাবে আমার অ্যাটাক করে কথা বলেন। আর ভাই, আমি আপনারা নিয়ে কিছু বলছি নাকি? আপনারা নিয়ে কিছু বলছি? আপনি আমার শত্রু নাকি? আপনারা আমার প্রতিবেশী, আপনি আমার বন্ধু, আপনি আমার কোনো না কোনোভাবে পরিচিত, আপনি আমার কোনো না কোনোভাবে দেশের মানুষ। আপনি আমার ব্যক্তিগতভাবে অ্যাটাক করেন কেন? তো এত বলদের দেশে স্বাধীনতা থাকতে নাই। এই দেশের মানুষের একটা দেশ, মানে স্পেসিফিক একটা দেশ থাকবে, এই অধিকারটা থাকা উচিত না। কারণ এতগুলো বলদ যে দেশে বাস করে, সেই দেশের তাদের দেশ দরকার নাই, ঠিক আছে? অন্ধের মতো বিশ্বাস করি, অন্ধের মতো আমরা আমাদের নেতাদেরকে বিশ্বাস করি। তাদের কোনো দোষ থাকতেই পারে না, থাকতেই পারে না। ধরুন এই যে 2 দিন আগে রুমিন ফারহানার ঘটনাটাই বলি। ভাই, আপনি এখন বলছেন যে এটা কোনো কিছুই না। অনেক বিএনপির লোকজন আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা কিছুই না। আমিও জানি এটা কিছুই না, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা আপনার নাগরিক অধিকার। কেন নাগরিক অধিকার? কারণ আমি কিন্তু ওই প্লটের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না। আমি সাধারণ নাগরিক হিসাবে আমি পারবো না, কিন্তু আপনি পারবেন। কেন পারবেন? কারণ আপনি একজন সংসদ সদস্য। আপনি যে মন্ত্রণালয়ের কাছে আপনি করছেন, সেই মন্ত্রণালয়ের মন্ত্রীও একটা রাজনৈতিক দলের সংসদ সদস্য হয়ে তারপরে তিনি মন্ত্রী হয়েছেন। তার মানে আপনি রাষ্ট্রের এই অর্গানটাকে মেনেই নিচ্ছেন, আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আপনি একটা সংসদকে আপনি মেনে নিয়েছেন, সেই 30 তারিখে নির্বাচনকে আপনি মেনে নিয়েছেন। আপনি যে প্যাডে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন, সেই অ্যাপ্লিকেশনটাও সংসদ ভবনের প্যাড, আপনার ব্যক্তিগত কোনো প্যাড না। আপনি সাধারণ নাগরিক হিসাবে
আপনার সেই অধিকারটা চান না, আপনি একজন সংসদ সদস্য হিসাবে চেয়েছেন। সো এটাকে শাক দিয়ে মাছ ঢাকার কোনো সুযোগ নাই। বিএনপির লোকজন আপনারা যদি মনে করেন যে অন্ধের মতো আপনি বিশ্বাস করবেন আর আমিও আপনাদের সেই দলে, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি আমার গালাগালি করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটু হুঁশ ফেরান, বুঝছেন? এই বাংলাদেশের আমাদের যে রাজনীতিবিদরা আছেন তারা আপনাদের জন্য কতটুকু কি করে এটা চিন্তা করেন। আমার ইলিয়াসের পিছনে লাগে লাভ নাই। আমি বাংলাদেশের রাজনীতিবিদও না, আমি বাংলাদেশ নিয়ে আমার মাথা না ঘামাইলে আমার কোনো সমস্যা নেই, আমার আরো সুবিধা, আমি আরো ভালো থাকবো, ঠিক আছে? সো ব্যক্তিগতভাবে আমি অনেক সুখী একজন মানুষ, আমার কোনো সমস্যা নাই। আমার এখানে আল্লাহর রহমতে আমি পৃথিবীর সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে এখানে বসবাস করি, ঠিক আছে? আমার পরিবারেরও আমার আল্লাহর রহমতে মানে আর্থিকভাবে যে বিরাট সমস্যা তা না, ভালো আছি। সো আমরা সচ্ছল একটা ফ্যামিলি। সো আমি ব্যক্তিগতভাবে আমারে অ্যাটাক করে লাভ নাই, নিজের চিন্তা করেন। আপনি যে সারাদিন যে নেতার পিছনে দৌড়ায়া 500 টাকা 1000 টাকা নেন, হয়তো মাসে ওই একটা প্রজেক্টের মধ্যে যায় চাঁদাবাজি করে 50,000 টাকা নেন, লাভ কি? সেই টাকাটা নিয়ে আপনি যখন চিকিৎসা নিতে যাচ্ছেন, আপনি জানেন যে একটা হসপিটালে গেলে অবস্থা কি, কিন্তু আপনার অধিকার যেটা সেটা আপনার অধিকার। আপনার মানুষের আরেকজন নেতার পিছনে যা চামচামি করে ওই হিসু করে আর পিছনে টিস্যু ধরে রাখা তার চামচামি করার দরকার নাই তো। এর চেয়ে অনেক ভালো থাকতে পারেন আপনি যদি আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন, ঠিক আছে? তো আমেরিকা এত বড় একটা দেশ, এত পৃথিবী চালায় যারা, যা দেখেন না কোন নেতার পিছনে। আমি আজ পর্যন্ত এসে একজন পুলিশকে দেখিনি আরেকজন পুলিশকে স্যালুট দেয়। আজকে 3.5 বছর আমেরিকাতে আসছে, কোনো সেনাবাহিনীর গাড়ি দেখিনি আমি বাইরে, অথচ এদের সেনাবাহিনী সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? সো যাই করেন আপনি যেটা করবেন সেটার ফল আপনারে পাইতে হবে। সো আমি কথা বলি আর না বলি সেটা নিয়ে কিছু আসবে যাবে না। যদি মুসলমান হন তাহলে বিশ্বাস করেন যে কিয়ামত খুব কাছাকাছি। সো কিয়ামত যত কাছে আসবে পৃথিবীতে তত বেশি খারাপ শাসকরা আসবে, তত বেশি বিতর্কিত লোক। এই আমেরিকার মতো দেশে দেখেন কত বিতর্কিত একজন লোক এখানকার প্রেসিডেন্ট, ঠিক আছে? তারপরে সারা পৃথিবীতে এই যে বাশার আল আসাদ, তারপরে সৌদি আরব যেটাকে আমরা মডেল মনে করি, জানোয়ার সেই দেশের বাদশাহ, জানোয়ার একজন। কাশ্মীরের শাসকদেরকে মুসলমানদেরকে মারছে, তারা সেখানে নিয়ে তাদেরকে আপনার অ্যাওয়ার্ড দিচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ পদক দিচ্ছে তাদেরকে। কারণ কি? কারণ হচ্ছে ওই পাকিস্তান এখন কেন এরদোগানের পক্ষ নিয়েছে সেটা। তো এই হচ্ছে মুসলমানদের অবস্থা। তো আরো খারাপ হবে, এই সৌদি আরবও আক্রান্ত হবে। সৌদি আরবে আপনারা জানেন যে কোরআন হাদিস অনুযায়ী স্বীকৃত যে জায়গাটুকু শুধু আল্লাহ মানে সেভ করবেন, ওই জায়গা ছাড়া সারা পৃথিবী মুসলমানরা মার খাবে, মুসলমানদের চরম একটা জায়গায় যাবে। তো সেই জায়গায় যাইতে হইলে তো এই ধরনের পরিস্থিতি আসতে হবে। তো আপনি এখন যত কথাই বলেন বাংলাদেশে নিয়ে লাভ নাই তো, কারণ পরিস্থিতি সামনের দিকে আরো খারাপ হবে, আরো খারাপ হবে। মনে করার কোনো কারণ নেই যে আল্লাহ নিজে এসে একজন ভালো মানুষকে আপনার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বসায় দিবে। আমি সেই স্বপ্ন দেখি না। সো সেই স্বপ্ন যেহেতু দেখছি না, সেহেতু খামাকা নিজে বিপদে পড়ে লাভ নেই, ঠিক আছে? আপনাদের সাথে মাঝে মধ্যে লাইভে কথাবার্তা হবে, আড্ডা দেওয়া হবে। আমি এখানে ধরুন কিভাবে চলাফেরা করি রাজকীয় হালে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার এখানে চিকিৎসা ফ্রি, আপনাদের বলেছি এর আগেও একদিন বলেছিলাম যে আমার এখানে চিকিৎসা ফ্রি, আমার এখানে ভালো পরিবেশ, ভালো বাতাস, ভালো খাবার, সবকিছু ভালো। তো মানে রাজার মতো আছে এখানে। বাংলাদেশের একজন রাজাও এত ভালো থাকে না, তারও পচা খাবার খাইতে হয়, ফরমালিন খাইতে হয়, চিকিৎসা নিতে গেলে সিঙ্গাপুর যাইতে হয়, অথচ আমার সবকিছু ফ্রি। সো সমস্যা কি? আমি তো ভালো আছি। আপনারাও ভালো থাকেন, নিশ্চিন্তে থাকেন। পৃথিবী দিন দিন খারাপের দিকে যাবে, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। মাঝে মধ্যে কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ।